তারপর তারপর সে হাসলো, আমি কাঁদলাম। সে খুঁজে পেল আলো, আমি হারালাম আধারে। তারপর তার হলো মুক্তি, আমার হলো বন্দিত্ব। সে হয়ে গেল দূর নক্ষত্র, আমি অন্ধকারে চাঁদহীন রাত। শেষে আমি শুনলাম কেবল নিজের ভেতর ভাঙার শব্দ। সে শুনল না, সে বুঝলো না, সে আমাকে আমার মতো বাঁচতেও দিল না। প্রত্যুষের বুক ভাঙা আর্তনাদ যেন প্রকৃতির প্রতিটি সুর ভেঙে যাচ্ছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে অদৃশ্য সঙ্গীত, এক উড়ে যাওয়া প্রেমের শোকগাথা। এই প্রত্যুষ যদি তৃষার সামনে দাঁড়িয়ে শেষবার বলতে পারতো, তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনে, মনের আগুন মনেই জ্বলে রে। তবে হয়তো পৃথিবীটা এত নিষ্ঠুর লাগতো না। তৃষা প্রেমকে ভেতর রেখে থানায় গেটের সামনে গিয়ে দাঁড়ালো। অঙ্কুর বাইকের সামনে দাঁড়িয়ে আছে। থানায় তার দম বন্ধ লাগে। তৃষা অঙ্কুরের কাছে গিয়ে বলল, কিছু খাবারের বন্দোবস্ত করে নিয়ে এসো তো। আমি প্রেমের কাছে গিয়ে বসি, খেয়ে বাইকে উঠবো, বাড়ি যাব। প্রেমকে এই শরীরে বাইক চালাতে দেবে? নেভার, আমি আছি না। থানার অন্তর্মহলে শোরগোল, জমজমাট মানুষের পদচারণ, কাগজের ভাঁজে পুলিশের ঘরোয়া ভ্রুকটি। মাঝ বেঞ্চে বসে আছে সিমলা ও প্রেম। বেঞ্চের এক প্রান্তে বসা লোকজনের ভিড়, তাদের মাঝে একটি মেয়ে, কপালে চিন্তার রেখা। পাশে থাকা লোকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। আচমকা এক তরুণ ছুটে এলো, মুখে রক্তচাপের অস্থিরতা। পুলিশের চোখে মুহূর্তেই তাকে টেনে ধরে। পুলিশ গর্জন করে বলল, এটা থানা, মাছের বাজার নয়। কথা শুনে ছেলের বুদ্ধিমত্তায় কাটা পড়ে। তাকে থামিয়ে আনা হলো। লোকটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে চেঁচিয়ে বারবার একই কথা বলতে লাগলো। 5 বছর জানোয়ার, তুই আমার সঙ্গে প্রেম করে এখন বড়লোক মালওয়ালা দেখে বিয়ে করেছিস। আমার জীবনের 5টা বছর নষ্ট করে এখন তুই সুখে থাকবি? মেরেই ফেলবো তোকে। সিমরার পাশে বসে থাকা মেয়েটি তখন তার পাশে বসে থাকা নিজের স্বামীকে বলল, দেখেছো, বললাম না ওই লোকের মাথায় সমস্যা আছে। এসব কি বলছে? আমি তো ওকে চিনিও না। সমস্যা নেই বউ, পুলিশ বিষয়টি দেখবে। সমস্যা নেই বউ, পুলিশ বিষয়টি দেখবে, তুমি চিন্তা করো না। স্বামীর মুখ থেকে এহেন কথা শুনে মেয়েটি পুনরায় লোকটার দিকে তাকিয়ে স্বামীর কাছে মাথা রাখলো। সিমরা তখন উঠে এসে প্রেমের পাশের সিটে বসলো। কথা বলল না, তবে ফোনটা বের করে মেয়েটির দিকে তাকালো। চোখের চশমাটা ঠিক করে প্রেমকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আজকে রাতের মধ্যেই কিন্তু এই ঝামেলা শেষ করতে হবে। প্রেম জবাব দিল না, কেবল উঠে দাঁড়ালো। তৃষা তখন ভেতরে প্রবেশ করেছে মাত্র। সে তৃষার দিকে তাকিয়ে হাসলো। হেসে মৃদুস্বরে সিমরাকে জবাব দিল, সকাল হতে না হতেই খবর পেয়ে যাবে, চিন্তা নেই। তাই যেন হয়। প্রেমের বান্দরবানের শখের কাঠের বাড়ি প্রিমরোজে ফিরতে খুব একটা সময় লাগলো না। রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে প্রেম বসে পড়ল। মুহূর্তে তার কোলে মাথা রেখে তৃষা বলল, আপনাকে আমি কখনো দূরে যেতে দেবো না প্রেম। জানেন, আপনার জন্য আনা পুতুলটার চুলের রং আমি বদলে দিয়েছি। ওটা এখন দেখতে আপনার মতো। দেখা হয়নি, কখন করলে? ওই যে ওই দিন কটেজে মাঝরাতে আপনি যখন ঘুমিয়েছিলেন, তখন উঠে গেলাম। নতুন চুল তো লাগাতে পারিনি, তাই কটেজের একটা লোককে দিয়ে রং আনিয়ে রং করেছি বাইরে বসে বসে। এবার জানেন কি হয়েছে? হঠাৎ করে কি যে বৃষ্টি, ওসব দেখে লোভ সামলাতে পারিনি। এই যে এইটুকুনি ভিজেছি আমি। সকালে ড্রয়ারে সিরিঞ্জ পেয়েছি। ইঞ্জেকশন কি তুমি আমার হাতে দিয়েছিলে? আর কি দিবে? কিসের ইঞ্জেকশন জানো? সুগারের। কে বললো? সন্ধ্যায় অঙ্কুর ভাই বলল প্রতি মাসে আপনার একটা নর্মাল সুগারের জন্য এমনিতেই নাকি ইঞ্জেকশন দিতে হয়। এত যে নেশা করেন, এসবের ফল এগুলো। অঙ্কুর ভাই ওটা হাতে নিয়ে বলল আজকে ইঞ্জেকশন দেওয়ার ডেট, আপনার হাতে যেন দিয়ে দিই। পরে আমার মনে ছিল না, রাতে ঘুম ভাঙার পর মনে আসতেই দিলাম। আমি ভুল জায়গায় দিয়েছি কি আমি তো জানি না কোথায় দেয়। হুম, পারফেক্ট ভাবেই দিয়েছে শোনা। প্রেম তৃষার চুলে হাত বুলাতে বুলাতে বলল, তুমি অনেকদিন ধরে বলবো বলবো করে একটা কথা বলা হয়নি আমার। কি কথা? হেমিকা গুলজার আর পরাগ নেওয়াজের কথা। তারা কে? আমার পিতামাতা। তৃষার ওই দিনের কথা মনে পড়ে যায়। এই তাদের কথা তুলেই তো 1 মাসের জন্য হারিয়ে ফেলেছিল সে প্রেমকে। তবে এই মানুষগুলো কি করে হারালো তা এখনো জানা হয়নি।
আমার মা বাবা প্রেম করে বিয়ে। শুরুতে তাদের সম্পর্কে ভালোই যাচ্ছিল, তারপর আমি জন্ম নিলাম। সবাই কত খুশি। তবে আস্তে আস্তে যত বড় হচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম বাবা মায়ের সম্পর্কটা আর সুস্থ নেই। ওই যে প্রেম প্রেম একটা বিষয়, ওটা আর নেই। মা রোজ কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করত। বাবা বিষয়গুলোকে সামলানোর চেষ্টা করলেও মা সব বিগড়ে দেওয়ার চেষ্টা করতেন। দেখতে দেখতে 19-এ পা রাখলাম। 19 ছিল আমার ধ্বংসের প্রথম ধাপ। দেখো তৃষা, আমি কখনো খারাপ মানুষ হতে চাইনি, কিন্তু কী করে হয়েছে জানো? কারণ আর 10টা মায়ের মতো আমার মা আমায় রাতে বুকে টেনে ভালো মানুষ হওয়ার গল্প শোনায়নি, ঘুম পাড়ায়নি। ঘর অশান্তি করে মা রান্না বন্ধ করে দিত, বাবা রাগ করে বাইরে থাকতো। অমন সময় দাদু আমায় যা পারতেন দেখাশোনা করতেন। মায়ের শাসন যত্নের অজান্তে কখন যে খারাপ হয়ে গেলাম। আমার জীবনের প্রথম মদ খেতে দেখেছিলাম কাকে জানো? আমার মাকে। বাবার বিজনেস ফ্রেন্ড বোন কাকা প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতেন। মানুষটাকে পছন্দ করতাম। কেন জানো? কারণ প্রতিবার বাড়ি আসার সময় সঙ্গে করে আমার জন্য চকলেটের বক্স নিয়ে আসতেন। তার চকলেটের কোম্পানি ছিল, বাবা সেখানকার 30% শেয়ার হোল্ডারের মালিক ছিলেন। সে চকলেট খেয়ে আরামের ঘুম দিতাম। তখনও বুঝতে পারিনি আমার পছন্দের আঙ্কেল আমাকে নেশাযুক্ত চকলেট খাইয়ে ঘুম পাড়িয়ে আমার মায়ের সঙ্গে এক বিছানায়। প্রেম থামলো। কথাগুলো বলতে গিয়ে ঢোক গিলতেও কষ্ট হলো। তৃষা উঠে বসে আরো মনোযোগী দিল। প্রেম পুনরায় বলা শুরু করলো। আমার বয়স যখন 19, যেদিন আমি প্রথম মা আর সেই আঙ্কেলকে ওইভাবে ঘনিষ্ঠ অবস্থা আবিষ্কার করে নিজের চোখকে বিশ্বাস করাতে সময় লেগেছে আমার। সে রাতে আমি আমার রুমের মেঝেতে পড়েছিলাম। সুগার লো হয়, বেহুশ হয়ে মেঝেতে পড়েছিলাম। পরদিন বাবা এসে আমি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জানতে পারলাম মা বাবাকে ডিভোর্স লেটার দিয়ে বাসা থেকে চিঠি লিখে পালিয়ে গেছে। অনেকদিন মাকে দেখিনি। তারপর মাঝে মা ফিরে আসে। তখন আমি বলতে পারিনি কার সঙ্গে কোন অবস্থা দেখেছিলাম। ওই নোংরা শব্দগুলো উচ্চারণ করার ক্ষমতা আমার আজও হয়নি, আজও না। মাকে নিয়ে কী করে সে বলে? মা হয়তো শেষে বাবার আর মায়ের ডিভোর্স হয়। তার বছর পর বছর পরে কী করে বিষয় জানার পর নেওয়াজ পরিবারের সবাই ভেঙে যায়। বাবা ডিভোর্সের পক্ষে কখনো ছিল না, সে সুযোগ চেয়েছিল। তাতে মায়ের কে? সে আমাকে বাবাকে রেখে নতুন স্বামীর সঙ্গে চলে গেল। বাবার ব্যবসা ধসে পড়ল। আর নতুন স্বামীর সঙ্গে চলে যাওয়ার 6 মাসের মাথায় জানতে পারলাম তার ভয়াবহ মৃত্যু হয়েছে, খুন হয়েছে সে। সে খুনের রহস্য আজও অজানা। মা তার পরিবারের বিপক্ষে গিয়ে আমার বাবাকে বিয়ে করার পরই নাকি শুনেছিলাম তার পরিবার তাকে মেনে নেয়নি। বিয়ের পর তার বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মেয়ের মৃত্যুর খবরও জানতে পারেনি তারা। যাক, সেসব কথা বাদ। তবে শুনেছিলাম মইন আঙ্কেলই নাকি মাকে খুন করেছিল। মানুষ এটাই বলতো। ওই লোকও এখন বেঁচে নেই, অ্যাক্সিডেন্ট করেছিল। কয়েক বছর বেঁচে ছিল ওই অবস্থায়, পরে মারা যান। ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়ে আমিটা এক হয়েছিলাম। ঝগড়া করতাম, ঘরের মধ্যে বন্দি থাকতাম। আচ্ছা, এসবের জন্য আমি দায়ী ছিলাম তৃষা? প্যারেন্টস ডেতে সবার বাবা মা আসতো, আমার পরিবারের মানুষ আসতো না। এখানে আমার দোষ কোথায়? ওই দাদু ছাড়া কি আমায় বোঝেনি তৃষা? ধীরে ধীরে সময় কাটে, আমি 23-এ পা রাখি। মা চলে যাওয়ার পর বাবা সব ছেড়ে আমার টেক কেয়ার করছেন, ভরসা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমি ভাবলাম এই বুঝি আমার জীবন এত বড় হলেও এখন সুন্দর হতে চলেছে। তবে 23-এ আমার সঙ্গে কি হলো? বাবাকে আবিষ্কার করলাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে। ও মেয়েটা আর কেউ না, আমার ভার্সিটির ফ্রেন্ড। তো নিজের বাসায়। আমার পরিবারের কারণে আমার পড়ালেখা অনেকবার থেমেছে। কবে পড়ালেখা শেষ হয়েছে তো ভার্সিটিতে যাওয়ার পর অনেক বন্ধু হয়। আমার কাঠের বাড়িটায় সবাই মিলে আড্ডা দিতাম, গানের আসর বসাতাম। আমাদের সার্কেলে রাফা নামক একটা মেয়ে ছিল। সে আমাদের বাসায় প্রায় আসা যাওয়া করতো। বাবা নিজের মেয়ের মতো ভালোবাসত। তার নাকি মেয়ের অনেক শখ ছিল, তবে মেয়ে হতে পারল কই। বাবার বিয়ে করেননি, জীবনটা বিলিয়ে দিয়েছিল শেষে প্রেমকে মানুষ করার তাগিদে। সেই বাবাকে যখন নিজের ক্লাসমেটের সঙ্গে আবিষ্কার করলাম, ঠিক 19 বছরের ঘটনা পুনরায় মনে পড়ে গেল। সেদিন মারাত্মক শরীর খারাপ হয়। 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। অঙ্কুরটা না থাকলে কিছু হতো। বাসায় ফিরে বাবাকে দেখতে পেলাম না। সেই থেকে এখন পর্যন্ত বাবাকে দেখেনি। কী হয়েছে তার, কোথায় আছে জানি না। তবে জিনিয়া রাফার লাশ দেখেছিলাম। আত্মহত্যা করেছিল সে। 1 সপ্তাহের মধ্যে ঘটনাগুলো ঘটে। আজও পুলিশ আত্মহত্যার পেছনকার রহস্য উন্মোচন করতে পারেনি। দেখো তৃষা, ওইসবের পর থেকে ভরসা নামক কোনো শব্দকে আমি বিশ্বাস করিনি। এসব বিশ্বাস ভরসা করা ছেড়ে দিয়েছে। নেশা বাজে কাজে এত ভয়াবহভাবে লিপ্ত হয়ে যায় তৃষা, এখনও মাঝে মাঝে আমাদের মাঝরাতে ঘুম ভেঙে যায়।
19 আর 23 বছরের সেই দূরের দুঃস্বপ্ন আমি ঘুমাতে দেয় না। আমি ভরসা করব তো কাকে করব? দেখো, আমি তোমার আগে কাউকে ভালোবাসিনি। কী করে ভালোবাসতে হয় জানা নেই। আমার ভালোবাসা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তুমি অন্তত আমি ভুলে যেও না। এবার তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি নিশ্চিত মারা যাব। আমি আর কেউ মৃত্যুর হাত থেকে ফেরাতে পারবে না তৃষা। মনের সঙ্গে যুদ্ধ করে তোমায় ভালোবেসেছে, আমার যুদ্ধে হারিয়ে বড় যেতে সৈনিক সাব্যস্ত করো না। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরল। এক মুহূর্তের জন্য অন্য এক প্রেমকে আবিষ্কার করলো। এত ভয়ানক শৈশব, এই ট্রমা এখনো লোকটিকে মেরে খাচ্ছে। এসব যদি তৃষা একবার জানতো তাহলে সেদিন রাতে কখনো প্রেমকে ওইভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলতো না। আসলে মানুষ এমনি এমনি খারাপ হয় না, খারাপ হওয়ার জন্য কারণ লাগে। প্রেমের মতো তৃষার চোখেও জল। সে প্রেমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আর মৃত্যুকে বরণ করার সমান কথা। আমাদের বিচ্ছেদ এপারে হচ্ছে না, ওপারের কথা জানি না, তবে ওপারে একটা সুযোগ পেলে আমি চাই আপনার সাথে আবার আবার দেখা হোক। আমরা আবার প্রেমে পড়ি একে অপরের, আবার বিবাহের মিষ্টি বন্ধনে আবদ্ধ হই। প্রেম বাচ্চাদের মতো গুছিয়ে নিয়ে পুনরায় বলল, তুমি জানো আমি পাপী হয়ে জন্মাইনি। আমি একসময় বিশ্বাস করতাম ভালোবাসা মানুষকে খোদার কাছাকাছি নিয়েছে, কিন্তু এখন বুঝি খোদা হয়তো হাসেন যখন কেউ আমাকে ভাবে। তবে তোমায় ভালোবেসে আমি আবার বিশ্বাস করতে চাই। কেবল তুমি আমাকে ভুল বলছো না, আমাকে দোষ দিও না। আমি ভালো ছিলাম সত্যি বলছি, কিন্তু এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি, ভালোবাসেনি, আপন করে নেয়নি তৃষা। তৃষার চোখে জল প্রেমের সঙ্গে বেগ পায়। কথা আছে না, মানুষ পাপ নিয়ে জন্মায় না, তবে পাপ নিয়ে মৃত্যুবরণ অবশ্যই করে। তবে পাপ ছাড়তেও কিন্তু পারে। সে প্রেমকে বুকে থেকে ছাড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে বলল, এই যে আমি আছি তো, আমি আপন করেছি তো, আমি ভালোবাসি তো, পৃথিবীকে ভুল প্রমাণ করে দেব আমি। আল্লাহ আবার মুচকি হাসবে প্রেম। প্রেম কথা বলল না, কেবল তৃষার বুকে জড়িয়ে রইল। হঠাৎ বলল, ভালোবাসি তোমায়। তৃষা চোখের জল আড়াল করে জিজ্ঞেস করলো, কতখানি? এসব চাইছ? ভালোবাসারও সংখ্যা আছে, পরিমাপ আছে। আচ্ছা, তবুও বলছি আমি তুমি ভালোবাসি ঠিক ততটুকু যতটুকু অপেক্ষা মরুভূমির ক্লান্ত পথিক আকাশ বানাচ্ছে বৃষ্টির জন্য করে। আমি তুমি ততক্ষণে ভালোবাসি যতক্ষণে নদী তার কোলকে ভালোবেসে দিনের পর দিন কিনারা ছুঁয়ে আবার ফিরে যায়। তবু প্রতিবার ঝড় সময় ভাবে আজই শেষবার। তাহলে আপনি কি কখনো আমায় ছাড়বেন? কভু নয়। তুমি যদি সূর্য হও আমি হব ছায়া। তুমি যেদিকে যাবে আমি অন্ধকার হয়ে তোমার পায়ের নিচে প্রতিবার মিশে যাব। আমি আরও চাই না, আমি শুধু তোমার অস্তিত্ব চাই। প্রেম মাথা তুলল। তৃষার চোখের কোণের জলের দিকে তাকালো। কেমন যেন নেশা নেশা লাগছে, অত্যাধিক গরমও সেই সঙ্গে লাগছে। সে হাত দিয়ে তৃষার চোখের জল ছুঁয়ে দেখলো, অতঃপর চোখের কোণে চুমু এঁকে দিল। তৃষা তখনও নিশ্চুপ। হঠাৎ প্রেম বলে উঠল, আমার শার্টের বোতামটা খুলে দেবে? তৃষা কথা বাড়ালো না। বোতামে হাত লাগাতেই প্রেম বাতি বন্ধ করে দিল। তৃষাকে অন্ধকারের কাছে টেনে বলল, আবারও বলছে ভালোবাসি। রাতটা স্বামীর বুকে কেটে গেল অজান্তে। প্রেম বাইক রেসার, প্রথম থেকেই আন্দাজ করেছিল তৃষা। তারপর অঙ্কুর সব খুলে বলল, এই যে একটু আগে ঘুমিয়েছে লোকটা, ক্লান্ত শরীর নিয়ে। ঘুমানোর আগে এ যাবৎ তার সকল বাইক রেস নিয়ে কথা বলল। শুনতেও ভালো লাগছিল। মজার বিষয় হচ্ছে এত বড় একটা বাইক রেসারের বুকে এই মুহূর্তে মাথা রেখে শুয়ে আছে সে। আহা, আর কি চাই। তবে বাইক রেসের জন্য এত দূর আসা তৃষা। যদি সব মেনে নিয়ে সেদিন যুবরাজ সরকারের বউ হতো তাহলে আজকের প্রেম নেওয়াজকে কখনোই হতো না। তৃষার চোখটা বুঝলো পরম তৃপ্তি নিয়ে এবার একটু ঘুমানো আবশ্যক। সকালে ঘুম ভাঙলো তৃষার খাবারের গন্ধে। প্রেম এসে তাকে বিছানা থেকে উঠিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। কাজ শেষ করে তৃষার পাশে বসতেই মুচকি হেসে বলল, দুটো সারপ্রাইজ আছে, কোনটাকে শুনবে? দুটোই শুনবো, তবে এক নম্বরটাই আগে বলুন। প্রেম ফোনটা বের করে কলে তৃষার সামনে ধরতে ভিডিও কলের ওপাশে তৃষা তার বাবা মাকে দেখতে পেল। তৃষার মুহূর্তে ইমোশনাল হয়ে গেল। কতদিন পর বাবা মাকে দেখতে পাচ্ছে। প্রেমের মনে হলো এখন তৃষা একটু বাবা মার সাথে একান্তে কথা বলতে দেওয়া উচিত। নিজেদের
ঝামেলা শেষ করুক, তারপর সেই রুমে ফিরবে। সে তৃষাকে স্পেস দিয়ে দাঁড়ালো। নিচ থেকে আপেল কাটার জন্য ছুরিটা এনেছিল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ছুরিটাকে ছুঁয়ে দেখলো। হাত ছুঁয়ে দিতে সামান্য একটু রক্তই বের হয়ে গেল। সেই রক্তটা দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বিশ্বাসঘাতকদের মরে যায় ভালো। আজ হোক কাল হোক তাদের দিন ফুরিয়ে সময়ের চক্রের এবার মোড় পাল্টানো দরকার। তৃষা ফোন রেখে ডাকতেই প্রেম রুমের ভিতরে এলো। তৃষার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে বলল, আপনি এত কিছু করে ফেলেন আর আমি জানতেও পারলাম না। আমি সময় নিয়ে জানাতে পছন্দ করি। তো ঝামেলা মিটলো? আমার বাবা শ্বশুরবাড়িতে জামাই আদরে বেশ তাড়া ছিল, তাই তাই সব মিটমাট করে দিলাম। এসব আর মেনে নেওয়া যাচ্ছিল না। আপনি এত সব কি করে করলেন? বাবা মায়ের মত কি করে পাল্টে দিলেন? তাহলে শোনো বলছি। তৃষারকে বিছানায় বসালো প্রেম, তারপর বলল, যে রাতে আমি বাসা ছাড়ি সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে, তবে বেড রেস্টে ছিলাম। তারপর মাথায় এলো তোমার একটু শিক্ষা দেওয়া উচিত। একেবারে হৃদয়ে যে আঘাত করলে একটু কষ্ট তো তুমিও ডিজার্ভ করো। ব্যাস, পুরো রইলাম হাসপাতালে। তোমার সঙ্গেই কথা হয়নি, এর মানে এই ছিল না তোমায় ভালোবাসতাম না। তোমার উপর পুরো দমে নজর ছিল আমার। কোথায় কী করতে, কী খবর সব আমার কানে আসতো। পুরোবারের সিসিটিভি ক্যামেরা আমার ফোনের সঙ্গে সংযুক্ত। যাক, প্রত্যুষের সঙ্গে কতবার বাইরে গিয়েছ, ঢং করেছ, তার খবর পর একদিন নেব। এখন কথা হচ্ছে, আমার পরিকল্পনা যে মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করেছিল সে ছিলেন সিদ্দিক নওয়াজ। দাদা ভাই একদিন অসুস্থ পড়েছিলেন, তাই না? তুমি সেদিন তার কাছে গিয়ে কুত্তার মতো চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করেছ, মনে আছে? কুত্তার মতো? মানে বাদ দাও না, পরে কী হয়েছে শোনো। আসলে দিন দাদু অসুস্থ হননি, এটা নাটক করেছিলেন আর কি। তার সঙ্গে শুরু থেকে আমার যোগাযোগ ছিল। তুমি শুরুতে না জানলেও ওই মানুষটা জানতেন আমি তোমায় কতখানি ভালোবেসেছি, আজও বাসি। আমি অঙ্কুরকে অনেক আগেই তোমার পরিবারের খবর জোগাড় করতে বলেছিলাম একবার, সে করেছেও। সে তোমার বাড়ির খবর জোগাড় করলো। দাদা ভাইকে সব খুলে বললাম। সে বলল সে নিজে গিয়ে তোমার পরিবারের সঙ্গে কথা বলবে। তাই হলো। মাঝে অঙ্কুর আর দাদার সহ মোখলেস চাচা তোমার বাড়ি থেকে ওঠেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তবে তোমার পরিবারের সাথে কথা বলার আগে আমি কথা বলেছিলাম যুবরাজ সরকারের সঙ্গে, মানে তোমার হয়েও না হওয়া স্বামী। মানুষটা ভালো ছিলাম, সব খুলে বলতে সে বললেন সাহায্য করবে। যদিও ক্ষোভ ছিল তোমার প্রতি, সময়টা নষ্ট করে পালিয়েছ। তোমার মা বাবা নাকি অনেকবার তোমাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়েছিল তার কাছে। সে মুখে সাহায্য করবে বললেও পরে আর করেনি। আমি কথা বলার পর একটু ভাবলাম, তারপর সাহায্যটা করেই ফেললো। তোমার বাবা মায়ের কাছে গেল, সে বলল তোমায় পাওয়া গেছে, কিন্তু কাছে পেতে পেতে হলে একটা কাজ করতে হবে। তোমার বাবা মায়ের তখন তোমায় দরকার ছিল, তোমায় পেলেই হলো। রাজি হলেন তারা, সব শর্ত মানবে। তবে শর্ত এত কঠিন ছিল না। দাদা গেলেন, আমরাও গেলাম। কাজী বাড়ির মেয়ে নামাজ বাড়ির বউ হোক, এটুকুই চাই। আমাদের পরিবার তোমার এখানে আসার সবই খুলে বলা হতো তাদেরকে। সময় দিলাম ভাবার জন্য। শেষে 2 দিনের মাথায় তারা বিয়েতে রাজি হলো। পারিবারিকভাবে তোমায় আমরা বউ করার কথা ছিল, কিন্তু মাঝে দিয়ে তুমি বালপাকনা কী করলে? প্রত্যুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে গেলে। এটা ধৈর্য নেই শালের ঘরে শালি। তোমার বালপাকনামের জন্য আমার সাজানোর পরিকল্পনা সব নষ্ট হলো। শেষে ভালো তো বাসতে, তবু তোমার মতো 8 বস্তাকে আমার কিডন্যাপ করতে হলো। নাটক সব। আর কবুল বলার সময় যখন এত বাহানা করছিলে, বিশ্বাস করো মন চাইছিল লাগিয়ে দিতে এক চড়। কত বড় নাটকবাজ তুমি, ভাবা যায়? তাহলে সেই দিন যে তাই মোরকে জিম্মি করলেন ওইসব? শালা আমার করা মাল, তোমার ভাই তো, তাই তোমার থেকে বড় ধান্দাবাজ। এই শোনো, কী করে তোমায় বিয়ে করতাম তখনও বুঝতে পারছিলাম না। শেষে শ্বশুর আব্বাই কিন্তু তুলে এনে বিয়ের প্রসেসটা বললেন, কঠোর শিক্ষা দিতে বলেছিলেন। কিন্তু দিয়েছি কি? তো শোনো মিসেস, তুমি ভেবেছো তোমার ডানে কিডন্যাপ করেছে, তবে শোনো রাখো, প্রেমে একটা নিঃশ্বাসও ফেলে পরিকল্পনা করে। মাইন্ডেড। তুমি এমনি এমনি পাইনি, বহুত কাঠ করে পড়াতে হয়েছে। যাকে সেসব কথা এখন অতীত। ব্যাগ প্যাকিং করে নাও, আজকে কক্সবাজার যাব। সেখান থেকে সোজা যাব নওয়াজ বাড়িতে। তোমার বাবা মা আসবেন। মা বাবার ভালোবাসা সবার কপালে জোটে না, ওটা পাওয়ার ভাগ্যের বিষয়। ভাগ্য কীভাবে লাথি মারতে হয় না সুন্দরী। বলেই প্রেম তৃষার কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক কথা হলো, অনেক ভাঙন হলো, এবার নতুনের গল্প নতুনভাবে শুরু করা যাক। শুরুটা খারাপ হয়েছে তো কি,
শেষটা সুন্দর হয়েছে কিনা তার উপর গোটা জীবনটা নির্ভর করবে। তৃষা প্রেমকে জড়িয়ে ধরে। বিশ্বাস করুন, আমি পালাতে চাইনি। বাইক রাইডিং স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করতেই এত দূর ছেড়ে চলে আসা। আমি আছি তো। স্বপ্ন তোমার, তবে পূরণ করার দায়িত্বটা আমি নিলাম। তৃষা প্রেমের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। প্রেম তার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ, এটাই বোধহয় জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আপনার জীবন সঙ্গী যদি আপনার জন্য কমফোর্টেবল হয়, আপনাকে বুঝে, আপনার সব কিছুতে আপনাকে সাপোর্ট করে, তাহলে দুনিয়ার কোনো ভয়কে ভয় মনে হবে না। জীবন তখন সহজ ও সুন্দর হবে, আপনার নিজের রচিত গল্পের মতোই। সকাল থেকে হেতিজা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। এত কেঁদেছেন যে শেষে শরীরটাই ভেঙে পড়েছে। বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। প্রেমা তার পাশেই বসে আছে চুপচাপ, কিন্তু মনের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে। আজ মেহরাব আবারও পাবনা চলে গেছে। প্রেমা ওকে সত্যি ভালোবাসতো না, কিন্তু এখন কেন জানি বুকের ভেতর হাহাকার করে উঠছে। দূরে চলে যাওয়া কি এত কষ্টের? শেষবারে যখন দেখা হয়েছিল ছাদে অভিমান মেশানো গলায় মীরা বলেছিল, তুমি আমার ভালোবাসা বুঝলে না প্রেমা। যেদিন বুঝবে তোমার প্রাণ তখন আমায় খুঁজবে, কিন্তু তখন আমি থাকবো না, খোদার কসম। পাবনায় কাজ ফেলে এসেছিল সে, ফিরবে কি আর কোনো দিন? এখন কেন এত মায়া হচ্ছে তার? তখন কেন হলো না? প্রেমা তাকালো তার অসুস্থ মায়ের দিকে। আজ ভোরে প্রত্যুষ ভাই দেশ ছেড়ে গেছে। তার মিশনে যাওয়ার কথা ছিল আগে, কিন্তু তৃষার জন্য সে যায়নি। ভেবেছিল সংসার করবে, পরে যাওয়া যাবে, কিন্তু যখন সব কিছু ভেঙে গেল তখন এদেশে থেকে আর লাভ কি? মিশনটা 1 বছরের। এই 1 বছর পর সে ফিরবে। মা ভোরবেলায় কাঁদছিলেন, বিলাপ করছিলেন, তবুও কিছু করার ছিল না। এখানে থাকলেও না সে ভালো থাকতে পারবে, আর না তার প্রিয়জন। বাইকে করে কক্সবাজার আসতে সময় লাগে 3 ঘন্টার মতো। তৃষা এবার নিজের বাইকটা আর নিয়েও নিল না। স্বামীর পেছনে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরার মজাই আলাদা। সিমলা আর অঙ্কুরও পাশে এসেছে। আজকে তৃষা সিমলাকে অনেকক্ষণ বোঝালো, অনেক হয়েছে, এবার অঙ্কুর আর সিমলারও কিন্তু উচিত বাড়ির মানুষের সাথে কথা বলে ঝামেলা সব ঠিকঠাক করা। সিমলা ছায় মেলানো, হয়তো কথাটা জলদি কানে নিলেই ভালো। কক্সবাজারে এসে প্রথমেই ঘুমিয়ে নিল। ঘুরতে হবে, বের হবে সন্ধ্যায় উঠে। আগে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিতে হবে। এমনিতেই বাইকে বসে এতটা পথ আসতে গিয়ে পাছা পুরো তক্তাই হয়ে গিয়েছে। প্রেম রুমে এসে বিছানা ধপ করে বসে ফোনে গেম খেলতে শুরু করে। তৃষার তা দেখে হেব্বি রাগ হয়। এ আবার কেমন মানুষ? কক্সবাজারে বউ নিয়ে এসে কেউ ফোনে গেম খেলে? আহা, ভাবলি পেটে যন্ত্রণা হচ্ছে। তৃষা পেটে হাত দিয়ে প্রেমের সামনে গিয়ে দাঁড়ায়, মুখটা কুচকে বলে, আরে পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, মনে হয় সর্বনাশ একটা ঘটেই যাবে। প্রেম ফোনের থেকে চোখ তুলে তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি এই গাছগুলো মহিলা তোর সঙ্গে হানিমুন আসছে? এখনো হানিমুন করতেও পারেনি, কিসব বালের কথা কস? সত্যি বলছি, লক্ষণ ভালো না। কিন্তু তারিক, আচ্ছা প্রমাণ দেখি। বাথরুমে চলুন, মনে হয় পেট পাতলা হয়ে গেছে। বাথরুম থেকে বের হতে সময় লাগবে। আপনি সঙ্গে গেলে ভেতরে বসে গল্প সল্প করে সময় কাটানো যাবে। ফোনে লুডো আছে, 1 ম্যাচ খেললে কেমন হয়? বই পাচ্ছে। সুসংবাদ পাচ্ছি নাকি? যেহেতু বউ তোমার কিছু নেই, তার মানে আমার থেকে নিউজ পাওয়ারও তোমার সুযোগ নেই, আর থাকলেও পেতে না। উফ, কথা না বাড়িয়ে আসুন তো, কি জানি দেখবেন। যা খাচ্ছ শালের ঘরের বউ। ভাবলাম কি আর বললে কি, ইমোশনের ওপর হেগে দেওয়ার যে ব্যাপারটা। তৃষা হেসে ফ্রেশ হতে চলে যায়। এই লোকটাও না ফ্রেশ হয়ে আসতেই দেখলো প্রেমের শরীরে কাপড় নেই। আপনি না টি শার্ট পরেছিলেন? গরমটা বেড়েছে তো। গরমের সঙ্গে কি শরম বাড়ে না? এটাও একটু বাড়ানো দরকার। শরম বাড়লে 2 থেকে 3 হবো কি করে শোনা? প্রেম তৃষার কাছে এগিয়ে আসতে তৃষা প্রেমের মুখে বালিশ ছুঁড়ে মারে। প্রেম সেই বালিশ ধরে ফেলে বলে, বেটার হার্ট, তোমার আজকাল পাখা গজিয়েছে তাই না? বউটে দিয়ে ওই পাখা আজকে কাটবো আমি। বলেই সে তৃষার দিকে এগিয়ে যায়। প্রেম সমুদ্র দূরবর্তী বালুকা বেলায় বাইকের পাশে হেলান দিয়ে পোজ দিচ্ছে। অঙ্কুর ক্যামেরা হাতে নিরন্তর তার ছবি তুলছে। সিমলা ও তৃষা প্রথমে তাদের সঙ্গে ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে তৃষার
বিরক্ত জমে উঠল। এরা যেন নিজেদের মধ্যেই নিমগ্ন। তৃষার চোখে সবকিছু কেমন অর্থহীন মনে হলো। সে মনে মনেই বলল, এই লোকগুলোর সঙ্গে ঘুরতে এসে শান্তি নেই, কেউ একটু বোঝে না। প্রেমের কথা মনে পড়তে আবারও খটকা লাগলো। লোকটার কি ঢং! কোথায় বউকে নিয়ে কিছু কেনাকাটা করবে, কিন্তু সে এখন মহাব্যস্ত নিজের মতো। কক্সবাজারে যাওয়া আগে চিত্রাকে একবার কল করেছিল তৃষা, কারণ সেদিন মেয়েটা বলেছিল ইতালি থেকে আসবে বাংলাদেশে, কিশোরগঞ্জের এলাহি বাড়িতে যাবে, সেখান থেকে কক্সবাজার আসবে। ইস, সে এলে তো মজাই হতো। কিন্তু চিত্রাকে কল করবার পর সে জানালো সে আসছে না। শুনে মনটাই খারাপ হয়ে গেল তার। সমুদ্রের তীরে কিছুক্ষণ একা সময় কাটালো তৃষা। অঙ্কুর শিমলাকে ডাক দিতেই সে চলে গেল। তৃষা কিছুক্ষণ একা সময় কাটাবে বলে ঠিক করলো। চারিপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো, সে নেই। এই তো একটু আগেও ছিল। সুযোগ পেয়ে তৃষা আরও খানিকটা সময় সমুদ্রের ধারে কিছুক্ষণ একা থাকার সিদ্ধান্ত নিল। সবাই চলে গেলেও সে দাঁড়িয়ে রইল নিঃশব্দ ঢেউয়ের মুখোমুখি। নীল রঙের গাউনে তৃষা যেন সমুদ্রের রঙেই মিশে গেল। হালকা বাতাসে তার চুল উঠছে, সূর্যের আলোক রেখা গাউনের ভাঁজে ছিলিক দিচ্ছে। পায়ের নিচে ভেজা বালির স্পর্শ, সামনে নীল অসীম জলরাশি। চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো সে, কোথাও দেখা গেল না। অথচ এই তো কিছুক্ষণ আগেও ছিল, হাসছিল, কথা বলছিল। এখন সে নেই, শুধু সমুদ্রের গর্জন আর তৃষার চোখে নিস্তব্ধতা। মুখোমুখি দাঁড়িয়ে রইল একে অপরের। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। আবা, গোলাপ নেবেন? এটা আপনার জন্য। তৃষা বাচ্চাটির ছেলেটির দিকে তাকালো। তৃষা ফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে দিল? একটা ভাই দিছে। তৃষা ফুলটা নিয়ে আরো একবার চারপাশে তাকালো। নিশ্চিত ফ্রেন্ড দিয়েছে। সে কোথায় জানো? রুম নাম্বার 102-এ। ফুল দিয়া কইল আপারে কইবা রুমে আইতে। 102? কিন্তু আমাদের রুমের নাম্বার তো মেবি ওটা ছিল না। তৃষা হোটেলের দিকে পা বাড়াবে এমন সময় তার ফোনে একটা কল এলো। নাম্বারটা অচেনা। রিসিভ করতে ওপাশ থেকে একটা গান ভেসে এলো। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা বার কয়েক হ্যালো বলল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসেনি, শুধু নীরবতা। তারপর হঠাৎ লাইন কেটে গেল। ফোনের স্ক্রিনটা নিভে যেতেই যেন চারপাশে আলো ম্লান হয়ে গেল। মুহূর্তে তৃষার বুকের ভেতরটা একটা ঠান্ডা বাতাসি বয়ে গেল। হোটেলের করিডোরটা এখন প্রায় ফাঁকা। মেঝেতে পুরু কার্পেট, নরম আলোয় দেয়ালগুলোর দম বন্ধ হয়ে আছে। তৃষা ধীরে ধীরে এগিয়ে গেল, তার পায়ের আওয়াজও ঘিরে নিচ্ছে এই নিস্তব্ধতা। রুম নাম্বার 102 দরজার সামনে এসে থেমে গেল। ঠিক তখনই এক মুহূর্ত নিস্তব্ধতা ছিঁড়ে উঠে এলো একটা মিলি চিৎকার। চিৎকারটা একেবারে তীক্ষ্ণ কাটার মতো ছিল। মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকেও কেউ যন্ত্রণায় ফেটে পড়েছে। তৃষা হঠাৎ স্থির হয়ে গেল। বুকের ভেতর ধকধক শব্দ, শিরা উপশিরা টানছে তার। চোখ তুলে চারিপাশে তাকালো। করিডোরে আর কেউ নেই, শুধু একপাশে ফ্লিকার করা আলো যেন চোখ টিপে টিপে কিছু বলতে চাইছে। রুমের দরজাটা ফাঁকা ছিল, ধীরে ধীরে বাতাসের টানে কাঁপছে। এখানেই তো আসতে বলা হয়েছিল, মনে মনে বলল তৃষা। কিন্তু অঙ্কুর আর শিমলার রুম কোনটা ছিল? ওরা কোন রুমে এসে উঠেছে জানা হয়নি। এটাতেই নাকি? বোধ হয়। নইলে এখানে কেন আসতে বলা হবে? আর তার চেয়ে বড় কথা, তিনটে মানুষ তাকে রেখে একা চলে আসবে, এটাও কি সম্ভব? উফ, মাথা কাজ করছে না। স্মৃতিগুলোয় ঝড় বেঁধে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ কৌতূহল আর অজানা টান তাকে টেনে নিয়ে গেল ভেতরে। দরজার ঠেলে ভিতরে ঢুকতে এক ধাক্কায় সবকিছু থেমে গেল। তার হাতের ব্যাগটা কাঁধ থেকে গড়িয়ে পড়লো। হাত অসাড় হয়ে এলো। রুমটা যেন সদ্য যুদ্ধক্ষেত্র। চাদর ছিঁড়ে ছুঁড়ে মেঝেতে পড়ে আছে, কাঁচ ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে আছে টেবিলের নিচে। দেয়ালের কইটা ভেঙে বন্ধ হয়ে ফ্লোরে পড়ে আছে। তবে পান্তুলামের দোল থেমে গেছে মাঝপথে। কার্পেটের মতো মেঝেতে লাল রক্তের বন্যা, তাজা ঘন আঠালো রক্ত, সেই পিচ্ছিল রক্ত। তৃষার চোখ বড় বড় হয়ে উঠল। তার নিঃশ্বাস
ভারী হয়ে উঠেছে, শরীর কাঁপছে, তবুও চোখ সরাতে পারছে না। ঠিক তখনই কোথা থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, খসখসে একটা সূক্ষ্ম সুর, তারপর একটা গভীর দূরে ওঠা আওয়াজ। গ্রামীণ ফোনে বাজছে গান, প্রেম আমার হো প্রেম আমার। গানটা যেন অন্য জগতের, পুরনো, বিকৃত, তবুও সুরে একটা অদ্ভুত মায়া লেগে আছে। সুরটা রক্তের গন্ধের সঙ্গে মিশে রুমের বাতাসকে আরো ভারী করে তুলেছে। রুমের ভেতরে একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গোলাপের গন্ধ ভাসছে, মিষ্টি তবুও কেমন যেন অস্বস্তিকর। রক্তের ধাতব গন্ধের সঙ্গে মিশে গেছে সেই গোলাপ, যেন পচা পাপড়ির মতোই গন্ধ ছড়াচ্ছে। তৃষা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো রুমের কোণে একটা পুরনো গ্রামীণ ফোন। ঘূর্ণমান ডিস্কটা কাঁপছে, সুইচটা লাফাচ্ছে, আর সুরটা কেঁদে উঠছে কারো দম বন্ধ করা আর্তনাদ। তার চোখে পড়লো রুমের দেয়ালে রক্তের দাগ আঁকা একটা চিহ্ন, হৃদয়ের মতো তবু বিকৃত। আর সেই চিহ্নের নিচে গোলাপের একটা পাপড়ি আটকে আছে, সতেজ লাল রক্তে ছুপছুপে সেই পাপড়ি। তৃষা এক পা পিছিয়ে গেল। তার মনে হলো কেউ ওর পেছনে দাঁড়িয়েছে, কেউ যেন শ্বাস নিচ্ছে খুব ধীরে। তার গায়ের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে ঝাঞ্ঝা হয়ে, কিন্তু ঘুরে তাকাতেই কিছু নেই, তবুও গ্রামীণ ফোনটা বাজছে। প্রেম আমার হো প্রেম আমার। তৃষার পায়ের নিচে কাঁচ ভাঙার শব্দ হলো। তার চোখ এখনো রুমের কোণে, সেখানে আজ খোলা পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। একটা হাত স্তব্ধ, অনড় হয়ে মেঝেতে ছুঁয়ে আছে। তৃষার ঠোঁট কামড়ে এক ধাপ এগিয়ে গেল। তার হাঁটু কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টি আটকে গেছে। বিছানার চাদরটা টেনে পড়েছে মেঝেতে, তার নিচে ছড়িয়ে আছে গাঢ় দাগ। তৃষা আরেক ধাপ পা বাড়ালো। এবার আলো এসে পড়লো সেই দেহটার উপর। এক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস থেমে গেল। মাথার ভেতর একটা ঘূর্ণি, কান বন্ধ হয়ে যাচ্ছে, তবুও চোখ সরাতে পারছে না। খাটের পাশে শুয়ে আছে একটা মেয়ের দেহ, না দেহ নয়, এক অচেনা বিকৃত দেহ। তার তৃষার হাত অজান্তেই নিজের মুখে চলে গেল। গলায় শব্দ আটকে আছে। তার পেটের ভেতর হঠাৎই মোচড় খেলো, বমি এসে যাচ্ছে, কিন্তু কিছুই বের হলো না। বাইরে কোথাও বজ্রপাত হলো, হালকা আলো এসে দেহটার উপর রক্তে ভেজা ত্বক চকচক করছে। দেহটার পাশে পড়ে থাকা আয়নাটা নিজের অক্ষে কাঁপলো। তৃষা চমকে তাকালো। আয়নায় দেখা যাচ্ছে তার নিজের মুখ, কিন্তু তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া, কালো হুড়ি পরা ব্যক্তি। তৃষার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ঢেউ খেলছে আতঙ্কের। গ্রামোফোন তখনও বাজছে। গোলাপের গন্ধটা এখন আরো তীব্র, কিন্তু তা ফুলের নয়, রক্তে ডুবে থাকা গোলাপের। হুডি পরা লোকটা এবার আলতো করে পেছন থেকে তৃষার থুতনি চেপে ধরলো। হাতে তার ধারলো একটা ছুরি। তৃষা তখনও জমায়। এত কিছু দেখে মাথা এমনিতেই ঠিক নেই, আশেপাশে সব কিছু তার কাছে ভারী লাগছে। হঠাৎ লোকটা আয়নার দিকে তাকিয়ে তৃষার গলার কণ্ঠনালী বরাবর চাকুই ধরলো। তুমি প্রতারণা করেছ, প্রতারকদের যে আমি ছাড়ি না। গলার স্বরটা ফনফন করে ভারী হয়ে কানে এলো। কে বলছে, কি বলছে বোধগম্য হলো না, তবে একেবারে খুব কাছের কেউ মনে হলো। হঠাৎ লোকটি হাসলো, ছুরিটা শক্ত করে ধরে বলল, প্রেম আমার ও প্রেম আমার। তৃষা পেছনোর চেষ্টা করলো, যদিও এই চেষ্টা বৃথা, কারণ শরীরটা অনেক আগেই ছেড়ে দিয়েছে। লোকটা তাকে এবার পেছন থেকে আরো শক্ত করে ধরলো। গলাটা থেকে ছুরিটা ধারে ধীরে ধীরে নেমে এলো তৃষার বাহুতে, ঠান্ডা বরফের মতো শীতল। তার প্রতিটি স্পর্শ আচমকা। চামড়ার ভেতর দিয়ে ধাতব ফলা ঢুকে গেল মসৃণ ভাবে। রক্ত প্রথমে ক্ষীণ রেখায় বেরোলো, তারপর এক ধাক্কায় গড়িয়ে পড়লো নিচে। তৃষার চোখ ঝাপসা, শরীর জমে গেছে। চিৎকার শব্দ তার গলায় আটকে আছে। তার কানে এখন কেবল নিজের হৃদয়ের ধ্বনি ঠকঠক ঠকঠক করে বাজছে। লোকটা কোনো অনুভূতি ছাড়াই ছুরিটা টেনে বের করলো, তারপর ধীরে উঠে গেল, পাশের সোফায় গিয়ে বসে পড়ল। সবকিছু যেন স্লো মোশন হয়ে গেছে। সোফার চামড়ায় শব্দ, হুডির ঘর্ষণ, ছুরির ব্লেড লেগে থাকা রক্তের চিকচিকে ঝলক, সব মিলিয়ে ভয়ঙ্কর বাস্তব করে তুলেছে। আশেপাশে গোলাটি। লোকটার মুখে কোনো কথা নেই,
সে শুধু একবার মাথা কাত করলো, হয়তো তৃষার প্রতিক্রিয়া দেখছে। চোখ দুটো সানগ্লাসের আড়ালে হারিয়ে গেছে। তৃষা বুঝতে পারছে না ওর ভেতরে কেউ আছে কিনা, নাকি শুধুই অন্ধকার। হাতের রক্ত গড়িয়ে ঝরছে মেঝেতে। লোকটা সেই মৃতদেহের সামনে কুঠার নিয়ে বসলো। বিভৎস শরীরটাকে আঘাত করতে কঠোর ভারী আঘাতে মাংস আর হাড়ের ফাঁক দিয়ে ছিটকে পড়ছে গাঢ় রক্ত। প্রতিটি আঘাত ঘরে প্রতিধ্বনিত হচ্ছে চেঁচান চেঁচান শব্দ তুলে। তৃষা কোণের দিকে গুটিয়ে বসে আছে, মুখের রং তার ফ্যাকাশে হয়ে গেছে। চোখের সামনে যা দেখছে সেটা বাস্তব কিনা বুঝতে পারছে না। হঠাৎ লোকটা হাত থামিয়ে তার দিকে তাকালো, মুখে কালো হুডি টানা, ঠোঁটে বিকৃত এক হাসি। এরপর তোমার পালা তৃষা, দরজা খোলা আছে, পালাও, গো ফাস্ট। এক মুহূর্ত স্থবির হয়ে গেল তৃষা। গলার ভেতর এক ধরনের গা গোলানো শব্দ বের হলো। মুখ করেই সে বমি করে ফেলো রক্তে ভেজা মেঝেতে। লোকটা হাসলো, অমানসিক সেই হাসি। তৃষা হেঁচড়ে পেছাতে লাগলো, হাত পা কাঁপছে। ঠান্ডা মেঝেতে গড়াতে গড়াতে একবার দেয়ালে ধাক্কা খেলো, তারপর মরিয়া হয়ে উঠে দাঁড়াতেই তার পায়ের তলায় পিচ্ছিল রক্ত। এবার পিছলে পড়তে পড়তে সামনেই নিল নিজেকে। তারপর বুক ধরফর করতে করতে সে ছুটলো দরজার দিকে। পেছনে শোনা গেল সেই ভয়ঙ্কর কণ্ঠটা, দৌড়াও তৃষা, যতক্ষণ পারো। তৃষা এক মুহূর্তের ভেঙে পড়লো, তবু বাঁচার প্রবৃত্তি তাকে টেনে তুলল। সে এক ঝটকায় দরজায় দাঁড়িয়ে ঠিক দিকে দৌড়ে দিল। দরজা এবার খোলা, কিন্তু করিডোরে বের হয়েই সে থমকে গেল। হোটেলটা কি রূপ বদলে ফেলেছে? সব করিডোরে একই রকম আলো নিভে এসেছে, কোথাও কোথাও লাল এমার্জেন্সি লাইট চিমচিম করছে। তৃষার মাথা পুনরায় ঝিমঝিম করে, শরীর দুর্বল, তবুও সে দৌড়াচ্ছে। ডান দিকে একটা মোড়, তারপর আরেকটা, কিন্তু প্রতিবারই সে ফিরে আসছে একই জায়গায়, একই কার্পেটে, একই দরজাগুলো, একই নাম্বার 102। তৃষা থেমে গেল, হাঁপাচ্ছে, রক্তে হাত ভিজে গেছে। এবং এসব কি তার নিজের রক্ত? দেয়ালে হাত ঠেকাতেই রক্তের দাগ ছড়িয়ে পড়েছে। তার চোখে জল, ভয়, বিভ্রম সব একাকার। সে ফিসফিস করে বলল, আমি কোথায়? আমার রুমটা কোথায়? প্রেম আপনি কই? বাঁচান আমায়, দম বন্ধ হয়ে আসছে আমার। কোনো উত্তর নেই, শুধু বাতাসের ভেতর সেই গান বাজছে কোথাও, প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা করিডোরে দিকে তাকালো। দূরে দাঁড়িয়ে আছে একটা ছায়া, জ্বলে চোখ ঝাপসা, তাই অনুমান করতে পারছে না কে, তবে নিশ্চিত ওই রুমের মধ্যকার মানুষটি হবে। তাকেও কি ওই মেয়ের মতো ভয়ানক মৃত্যু দেওয়া হবে? কেন ওই অঘটন দেখে ফেলার চরম অপরাধে? তৃষা দৌড়াতে লাগলো উল্টো দিকে, কিন্তু করিডোরটা যেন ঘুরে ঘুরে আবারও নিজের মধ্যেই ঢুকে যাচ্ছে। সে এখন গোলকধাঁধে বন্দি, সময় নেই, দিক নেই, শুধু ভয় আছে। তার কানে আবারও সেই কণ্ঠস্বর, নরম তবে ভোব শব্দ নিয়ে, কেমন যেন শীতলতা জড়িয়ে তাতে। তুমি যতই দৌড়াও তৃষা, এখানেই ফিরবে। আজ পর্যন্ত আমার টার্গেট মিস হয় নাই। দেওয়ালে অনেক দিন ধরে তোমার ছবি টাঙানো, এবার তো তা সরাতে হবে। তৃষা চিৎকার করলো, কিন্তু করিডোরের দেয়ালে সে চিৎকার গিলে ফেলো। লাইটগুলো নিভে গেল একে একে, আর শেষে কেবল জ্বলেই রইল দরজার নাম্বার 102। দরজার ভেতর থেকে তখনও শোনা যাচ্ছে সেই গ্রামোফোনের গান। লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, এতটা দূরত্ব, তবে এবার ঠিক তাকে একটা সুগন্ধি অনুভব হলো। এই পারফিউমের গন্ধটা কোথায় অতি পরিচিত। একটু ভেবে পরীক্ষণে তৃষা বিড়বিড় করে আওড়ালো, প্রেম, এটা আপনার পারফিউমের গন্ধ? আমি এই গন্ধটা ভুলতে পারবো না প্রেম। এগিয়ে আসা ঝাপসা ছায়া দিকে তাকে এক মুহূর্তের জন্য চোখ বন্ধই করলো। ওই লোকটার হাতে রক্ত ভেজা সেই কুঠার। এই সিজনে কক্সবাজারে হোটেলগুলোয় তুলনামূলক ভিড় কম থাকে। তাছাড়া তারা যে হোটেলে উঠেছে সেই নিতান্তই বড়লোকি হোটেল, সব মানুষ অ্যাফোর্ড করতে পারে না, তাই মানুষ ভাবনার থেকেও এখন কম। আর ঘড়ির কাঁটায় যেই সময়টা উল্লেখ আছে তাতে বলা যায় এখন সেই হাতে গোনা মানুষগুলোই চাঁদের আলোয় সমুদ্র বিলাসে ব্যস্ত। তার মানে কি তৃষাকে কেউ বাঁচাতে আসবে না? কিছুক্ষণ চোখ বন্ধ করে তৃষা ভাবলো, তারপর চোখটা মেলতেই দেখলো লোকটা আর নেই।
ভালো করে সে চারপাশ দেখল, ওই লোকটা আর কোথাও নেই। তবুও ভয় কমছে না। প্রেমকে লাগবে। প্রেম কোথায়, কোন রুমে? তৃষার ফোনটা বোধহয় ওই 102-এ পড়েছে, কিন্তু সেখানে আর যাওয়া যাবে না। তৃষা এবার আবারও এদিক ওদিক তাকালো। সাহায্য লাগবে না, সেটা এক্ষুনি নেতিয়ে পড়বে। হঠাৎ সামনের দিকে দৌড়ে যেতে একটা রুম নজর এলো। হলুদাভ বাতির আলো দরজা ফাঁক গলে বের হচ্ছে। সে দৌড়ে সাহায্যের জন্য সেই রুমের দিকে গেল। রুমের ভেতর গিয়ে বলল, কেউ আছেন? সাহায্য চাই। হঠাৎ ভেতরের রুম থেকে পায়ের শব্দ এলো। তৃষার ভেতরটা আবারও জমে গেল। কেমন যেন লাগছে। তার চলে যাওয়া উচিত। পেছনে ফিরে দেখলো দরজাটি অটোমেটিক লক। তৃষা দরজা খোলার চেষ্টা করতে কানে আবারও সেই গান এলো, সেই প্রেম আমার। তৃষা সাহস করে পেছনে তাকাতেই দেখলো একটা কালো হুডি পরিহিত লোকটাকে। লোকটার মুখে মাস্ক নেই, তবে লোকটাকে দেখা মাত্র তৃষা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ফারাজ এলাহি না? পাশের রুম থেকে হঠাৎ একটা রমণী এসে ফারাজের পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? পুরো কথাটা শেষ করবার আগে তৃষার দিকে ফিরে চাইলো। তৃষা তখনও ফারাজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই রমণী তৃষাকে দেখে বলে উঠল, আরে তৃষা না, তুমি এখানে? তৃষা তার দিকে তাকালো একবার, শেষে চোখটা বন্ধ হয়ে এলো। তাল সামলাতে না পেরে লুটিয়ে পড়লো মাটিতে। যখন জ্ঞান ফিরল তখন সে তার রুমের বিছানায় শুয়ে আছে। সে চোখ ধীরে ধীরে খুলল। চারিদিক ঝাপসা, সাদা দেয়ালের ভিতরে আলো ছায়ার চলাচল। মাথাটা ভারী লাগছে, বুকের ভেতরটা কেমন শূন্য, গলার ভেতরটাও শুকনো হয়ে আসছে। কিছুটা সময় পর সে টের পেল নিজের নিঃশ্বাসের আওয়াজটাও কেমন কাঁপছে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকলো। তৃষা? স্বরে কাঁপন। সে চোখ পিটপিট করে তাকায়। তার সামনে বসে আছে প্রেম। দু চোখ ভেজা, ঠোঁটের কোণে একটা অসহায়তা। তার হাতটা আলতো করে তৃষার মাথার কাছে রাখা। তৃষা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। চোখে জল ধীরে ধীরে গড়িয়ে আসলো কপাল বেয়ে বালিশে। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠছে। তুমি তুমি সত্যি আমার সামনে? আমি মরিনি? এটা এটা স্বপ্ন না তো? প্রেমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আর সামলাতে পারে না। তৃষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। তৃষা তখন তার বুকের মধ্যে মুখ গুজে খাচ্ছে। প্রেমের কণ্ঠ ভারী হয়ে আসে, না তৃষা, স্বপ্ন না, আমি এখানে আছি, তোমার কিছু হয়নি। না প্রেম, ওই লোক আমায় মেরে ফেলবে। ওই লোক তুমি নও তো? তৃষা প্রেমকে নিজের কাছে টেনে গন্ধ শুকে বলে, হ্যাঁ, সেই সুগন্ধি। এই প্রেম, তুমি খুনি নও তো? এই প্রেম, শুনছো? প্রেম ডাক্তারের দিকে থাকাতে ডাক্তার এগিয়ে আসে। তৃষাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। তৃষা ঘুমিয়ে পড়তে প্রেম ঘুমন্ত তৃষার কপালে চুমু খায়। হাত বুলিয়ে উঠছে, বাইরে যায়। দরজার সামনে একজন রমণী বসে আছে, সঙ্গে একটা লোক। সে আপাতত ফোন চালাতে ব্যস্ত। প্রেম বাইরে আসতে রমণী দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে প্রেমকে জিজ্ঞেস করে, তৃষা এখন ঠিক আছে? ভেতরে যেতে পারবো? হঠাৎই পাশ থেকে লোকটি বলল, এই ছোট লোক বউ সব কিছুতেই সাবান আর লাইট ভার্সন হয়ে যায়। এই বউ, জলদি কাজ ছেড়ে রুমে আসো। মেয়েটাকে রেখে এসেছো। ওই বেটা অবজের ঘরের কুদ্দুসের নজর এমনিতেই আমার ফ্রিজার দিকে। চিত্রা ফারাজের দিকে তাকে পিছুকুচকে বলল, অভ্র ভাইয়ের ছেলে আদ্রের বয়স মাত্র 6 মাস। সে আমাদের ফিজার দিকে নজর দেবে কি করে? নজর দেওয়ার বয়স লাগে না। চিত্রা প্রেমের দিকে একবার তাকালো। প্রেম সিটে বসতে সে চিত্রাকে ধন্যবাদ দিয়ে বলল, ধন্যবাদ আমার বউকে সাহায্য করার জন্য। পাশ থেকে ফারাজ মুখ বাঁকিয়ে বলল, 1101 নাম্বার হানিমুনটা করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বউটা তোমার বউকে সাহায্য করতে গিয়ে এখন যে বায়োলজি ক্লাসে ডাব্বা মারবে, তাতে কি খুব ভালো হবে? ফারাজ আর কিছু বলার আগে চিত্রা চোখ রাঙায়। তাতেই ফারাজ চুপ করতে চিত্রা ভেতরে চলে যায়। ফারাজ প্রেমের পাশে বসে বলল, না মানে বউ তো, তার উপর কিছু বলাও যায় না। বউয়ের ওপর যুক্তি খাটানো এক প্রকার ছোট লোকই কারবার শালা। প্রেম ফারাজের দিকে তাকালো। ইয়ে মানে আপনার দেখা যাচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই দেখা হচ্ছে? ফারাজ নিচের দিকে তাকালো। তাতেই প্রেম বলল, দেখা যাচ্ছে আপনার মানসিকতা বড় লোকে। যাকে ভালো। তৃষা চিত্রাকে দেখে বের হয়ে রুমে চলে গেল। সেদিন তৃষার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল তখন তৃষা বলল সে কক্সবাজারে আসবে। তাই চিত্রা ঠিক করলো
এবার তাকে একটা সারপ্রাইজ দেবে, তাই বলে দিল সে আসছে না। তবে কক্সবাজার আসতে না আসতেই ঘটে গেল বিপর্যয়। তৃষা যে এই হোটেলে উঠবে কে জানতো? আর তাছাড়া কি করে তাদের রুমে এসে পড়লো? ফারাজ বলে আচমকা এসেছে, তবে চোখ মুখের অবস্থা ভালো ছিল না। তাছাড়া বাহুতে ক্ষত। তৃষা একটু ভেবে ভেতরে রুমে যায়। আয়শা এসেছে। মেয়েটা বাচ্চা সামলাতে পারে না, আজও কান্না করছে। তা দেখে অবশ্য বলে উঠছে, ঘরণী, বাচ্চা একটাই সামলাতে পারছো না, তাহলে ছেলেটার জন্য বোন কি করে আনবো? তোমার কষ্ট হয়ে যাচ্ছে গো। এত কষ্ট মেনে নিতে পারছি না। এক কাজ করি, বাচ্চাটা সামলানোর জন্য আরেকটা বিয়ে করি। সরকার ভাইয়ের বাচ্চা? বউ ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। তোমার ভুল পকেটে ভরে রাখো। এই চিত্রা আপা, আদ্রকে একটু তোমার কাছে রাখো তো, আমি ওর বাবাকে বিয়ে করার শখ মিটিয়ে দিয়ে আসি। ভাবি বাঁচান। দোয়া করলাম ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। বলে চিত্রা হাসলো। আদ্রকে কোলে নিয়ে ফারাজের কাছে চলে গেল। ওরা বাবা মেয়ে কি করছে আল্লাহই ভালো জানে। জ্ঞান ফেরার পরেও তৃষা কিছুক্ষণ পাগলামি করেছে। শেষে অনেক কষ্টে প্রেম তাকে বুঝিয়েছে কোনো কিছু হয়নি, সব ঠিক আছে। হয়তো ধারালো কোনো কিছুর সঙ্গে লেগে হাতে কেটে গেছে। রুম নাম্বার 102ও নিয়ে গেল, সেখানেও সব কিছু ঠিকঠাকই আছে। ওই দৃশ্য দেখে তৃষা কতক্ষণ হাহা করেছিল। কি দৃশ্য দেখেছিল আর কি হলো? তাহলে সব কি ভীষণ ছিল? কিছু মনে পড়ছে না কেন? সারাদিন রুমে শুয়ে কাটিয়েছে, কিছু ভালো লাগছিল না। শেষে বিকেলে সবাই মিলে বাইরে যায়। চিত্রার পরিবারও ছিল, তবে ফারাজকে দেখে মনে হচ্ছিল সে কোনো কাজে এখানে এসেছে। ব্যস্ত মানুষ, কত কাজ তার। আরেকজনের পেছনে সময় দেওয়ার সময় আছে? সমুদ্র তখন বিকেলে নরম রোদে ঝিলমিল করছে। আকাশটা হালকা গোলাপি আর কমলার মিশ্রণে রং করা, একটা শান্ত অথচ আবেগ ভরা সন্ধ্যা। বাতাসে লবণাক্ত গন্ধ, ঢেউগুলো ধীরে ধীরে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছে। তৃষা তখন চুপচাপ বসে আছে ভেজা পালির উপর। চুলে বাতাস লাগছে, চোখে অন্য মনস্কতা। ওর দৃষ্টি কোথাও নেই, যেন নিজের ভেতরে গভীর অন্ধকারে হারিয়ে গেছে। সেই অন্ধকার থেকে ফিরে আনতে প্রেম নীরবে পাশে এসে বসে কিছুক্ষণ না বলেই সে একটা ছোট কাঠের বক্স তৃষার হাতে তুলে দেয়। তৃষা অবাক হয়ে তাকায়, খুলে দেখে ভেতরে একটা পুরনো পাথর, যেটা দেখতে অনেকটা হার্ট শেপড। সমুদ্রের ঢেউয়ে ঘষে মসৃণ হয়ে গেছে। প্রেম হাসে বলে, সুন্দর জীবনের জন্য কখনো কখনো মনকে পাথরের মতো শক্ত করতে হয়। মনে রেখো, ঢেউ যতই আঘাত দেবে তোমার সৌন্দর্য ততই বাড়বে। তৃষার চোখে জল এসে যায়। প্রেম আস্তে করে তার কাঁধে হাত রাখে। তৃষা, আমি সবসময় তোমার পাশে আছি। সমুদ্রের বুকে যেমন ঢেউ থাকে, তেমন ভাবে আমি আমৃত্যু তোমার পাশে থাকবো। তৃষা কিছু বলো না, শুধু ধীরে ধীরে মাথাটা প্রেমের কাঁধে রাখে। ঢেউয়ের শব্দ তখন তাদের নীরবতা পেত ছন্দে ছন্দে সুর তুলল। প্রেম আস্তে করে তৃষার চুলে হাত বুলিয়ে বলল, চোখ বন্ধ করো। তৃষার চোখ বন্ধ করলো। প্রেম পকেট থেকে ছোট্ট একটা কাচের বোতল বের করলো, যার ভেতরে জ্বলজ্বল করছে ছোট্ট ফ্লোরোসেন্ট আলো, মিনিয়েচার ফেয়ারি লাইট। সে বলল, দেখো, এই আলোটা তোমার জন্য। অন্ধকার যতই হোক, এর মতো একটা আলো তোমার ভিতর আলোকিত করতে সর্বদা থাকবে। তোমার ভয় কি আলো ছুঁয়ে যাক। তৃষা চোখ খুলে তাকায়। ওর ছোটে কোনো এক টুকরো নিঃশব্দ হাসি ফুটে ওঠে। প্রেম তখন পুনরায় বলল, এবার তুমি চাইলে আমরা হাঁটতে পারি, শুধু ঢেউয়ের শব্দে, কোনো কথা নয়। আজ আর কোনো ব্যথা নয়, শুধু সমুদ্র আর আমরা। তারা দুজন ধীরে ধীরে হাত ধরে হাঁটতে শুরু করলো। সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছে, আর সেই আস্থা করে তৃষার মুখ ফিরে আসছে আলো, যে আলো জীবন থেকে বারবার সরে সরে যাচ্ছিল। দুজনে মিলে কিনারায় আবেশে হারিয়ে যায়। হঠাৎ তৃষার খুব টক খাওয়ার ইচ্ছে হলো। প্রেম এদিক ওদিক তাকে দেখলো কোনো আচার বিক্রেতা আছে নাকি। শেষে প্রেম উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করো, দেখছি আমি। ওই যে ওদিকে আছে। আচ্ছা। প্রেম উঠে যাওয়ার কিছুক্ষণ মধ্যে একটা বেলুন বিক্রেতা ছোট্ট মেয়ে দৌড়ে এলো তৃষার কাছে। তৃষা মেয়েটিকে বলল, কিনবো না। না আপা, এখানে একটা চিঠি দেওয়ার আসছি। চিঠি? হয়। কে দিল? ওই যে ওইখানে দাঁড়াই আছে ওই ভাইয়াটা। তৃষা মেয়েটির
ইশারাকৃত স্থানে তাকাতে দেখলো ভিড়ের মাঝে কেউ নেই। সে কিছু না ভেবে কাগজের ভাঁজ খুলতে দেখতে পেল সেখানে রক্তের ছোপ ছোপ দাগ, বড় করে লেখা আছে, মানুষের মাংসের বিরিয়ানি খাবো। তোমার শরীরের কোন অংশ সবচেয়ে সুস্বাদু? তৃষা এবার ঘাবড়ে গেল। বাচ্চা মেয়েটা চলে গেছে। আশপাশে কত মানুষ। তৃষা মেয়েটির দেখানো স্থানে পুনরায় তাকাতে দেখলো দূরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরিহিত এক লোক। মুখটা খোলা, কোনটি কেবল তাকিয়ে আছে তার দিকে। কে লোক? তার উদ্দেশ্য কি? ভোর তখনও পুরোপুরি হয়নি। আকাশের গায়ে ফিকে ধূসর মেঘের উপর প্রথম সূর্যলোকের কমলা ছোঁয়া পড়েছে। দিগন্ত জোড়া সমুদ্র যেন এখনো ঘুমের ভেতর। ঢেউ আসে ফিরে যায়, আবার আসে, যেন সে নিঃশ্বাস নিচ্ছে। সবকিছু কেমন একটা ধোয়াটে। হাওয়া, আলো, বালির উপর ছড়ানো ছায়া, এমনকি মানুষের মুখও। তৃষা হালকা নীল শালটা কাঁধে জড়িয়ে বালির উপর বসে আছে। তার চোখের নিচে গালছে ক্লান্তি, তবু আজকে সেটি নরম দেখাচ্ছে। রাতে ঘুমানোর চেষ্টা করছিল, তবে মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখল। তারপর আর ঘুম এলো না, নিজে ঘুমাতে পারলো না। প্রেমকেও জাগিয়ে রাখলো। তৃষার সামনে কফির কাপ, ধোয়া উঠছে, কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে দূরে, খুব দূরে। সমুদ্রের কিনারে একাকী দাঁড়িয়ে আছে প্রেম। কালো টি শার্ট, ভেজা গায়ে পায়ের ছাপ, হাতে একটা পুরনো ক্যামেরা। তৃষা তাকাতেই প্রেম ঝুঁকে ক্যামেরার কিছু ছবি ক্লিক করে। তারপর হঠাৎ ফিরে তাকায়, দৃষ্টিটা সোজা তৃষার চোখে এসে ধাক্কা খায়। তৃষা হাসে না, শুধু ঠোঁটের কোণে খুব সামান্য একটু নড়চড়া। প্রেম ঠোঁটেও উঠে আসে একটা অদ্ভুত হাসি। ধীরে ধীরে প্রেম এগিয়ে আসে। বালিতে হাঁটার শব্দ এত কোমল যে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ সমুদ্রের তরঙ্গকে ছুঁয়ে যাচ্ছে। সে এসে তৃষার পাশে বসে পড়ল। একটু নীরবতা, কেবল ঢেউয়ের শব্দ আর কফির ধোয়া। কথা বলল নিজেদের মধ্যে। তৃষা ধীরে প্রেমকে বলল, এখানে সকালটা অন্যরকম লাগছে। প্রেম তাকালো না, শুধু হালকা স্বরে বলল, কারণ সূর্য এখনো জানে না তুমি জেগে উঠেছ। সবসময় এমন কথা বলেন কেন? কারণ সাধারণ সকাল তো আর তোমার সঙ্গে মানায় না। তৃষা কিছু বলল না, কফির কাপটা তুলে নিল। ধোয়া আর মুখের সামনে নাচছে। প্রেমের চোখ সেই ধোয়ার আড়ালে তার মুখে পড়ল। একটা মৃদু হাওয়া এসে তৃষার চুলগুলো উড়িয়ে দিল এক ঝলকে। কফির গন্ধ আর সমুদ্রের নোনতা হাওয়া মিশে যাচ্ছে। সূর্য তখন ধীরে ধীরে উঠে আসছে, আলো পড়ছে তৃষার গাল বেয়ে, চোখে এক মোলায়েম ছিলে। প্রেম সেই সব আলো দেখতে দেখতে বলল, তোমার মুখে সূর্যের আলো পড়তে মনে হলো আজকে সকালটা তোমার সৌন্দর্য দেখে গান গেছে। আপনি আবারও কাব্যিক হয়ে গেলেন? না, কেবল সত্যিটা বললাম। তৃষা তার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে কিছু কথা জমে আছে যা বলা হয়নি কখনো। তবুও প্রেম বুঝে যায়, কারণ তার এই নীরবতাই সবচেয়ে জোরালো উচ্চারণ। কয়েক মিনিট এভাবেই কেটে যায়। দুজনেই চুপচাপ বসে থাকে, কেউ কিচ্ছু বলে না। তৃষা কফির কাপে শেষ চুমুক নেয়, তারপর কাপটা বালির উপর রাখলো। বালিতে আঙুল দিয়ে একটা নাম লিখলো, প্রেম। তারপর ঢেউ এসে মুছে দিল সেটা। প্রেম দেখে একটু হিসেব বলল, তুমি জানো, নামটা মুছে গেলেও সমুদ্র সেটা ধরে রাখে। একটু থেমে সে যোগ করলো, তুমি কি কখনো ভেবেছ ভালোবাসা হয়তো সূর্যোদয়ের মতো, শুরুটা নিঃশব্দ, আলোর আগমনের আগে একরাশ কুয়াশা, তারপর আস্তে আস্তে সবকিছু দৃশ্যমান হয়ে ওঠে। হয়তো তাই, হয়তো সেই কুয়াশার ভেতরেই লুকিয়ে থাকে ভালোবাসার আসল রূপ। তৃষা চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, তৃষা তাকিয়ে থাকে দিগন্তের দিকে। সূর্য এখন পুরোপুরি উঠে গেছে, আলো ছড়িয়ে পড়েছে সাগরের ঢেউয়ের গায়ে, বালির উপর, তাদের মুখে। তবুও তৃষার মনে হয় সকালটা এখনো অর্ধেক জেগেছে। প্রেমের হাত আলতো করে তৃষার হাত ছুঁয়ে যায়। তৃষা চমকে উঠছে না, কেবল আঙুলের ভেতর আঙুল মলিয়ে নেয়। তাদের হাতের ফাঁকে জমে থাকা নরম উষ্ণতা যেন পুরো সকালটাকে জাগিয়ে দেয়। তৃষা বলে, যদি কখনো এই মুহূর্তটাকে ভুলে যাই? তাহলে চোখ বন্ধ করবে, দেখবে মুহূর্ত ফিরে এসেছে। তৃষা চুপ করে থাকলো। তার মুখে সূর্যের আলো, চোখে সাগরের প্রতিফলন। দূরে একটা ছোট্ট নৌকা যাচ্ছে, ঢেউয়ের ফেনা বাতাসে উড়ে এসে তাদের মুখে লাগে। প্রেম হঠাৎ ক্যামেরা তুলে ক্লিক করে।
একটা মুহূর্ত চিরকালের জন্য বন্দি করে ফেলে তৃষা বলল, ছবি তুললে? হ্যাঁ, কারণ সময় থামানো যায় না, কিন্তু তার ছায়া ধরা যায়। তৃষা হাসলো। তার হাসি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। কুয়াশা, সমুদ্র গর্জনে সবকিছু মিলে মিশে এক অদ্ভুত লহমা তৈরি হয়। সূর্য এখন উঁচুতে, তবুও তাদের চারপাশ যেন এখনো সেই প্রথম আলোর মায়ায় রয়ে গেছে। প্রেম হাতে ধরে বলল, চলো একটু হেঁটে আসি। হাঁটবো কোথায়? যেদিকে সূর্য গেছে। তারা হাঁটতে থাকলো একসাথে। তাদের পায়ের নিচে বালির উপরে পড়ে থাকা ছায়া দুজনের এক একটার ভেতরে আরেকটা। তৃষা একবার পেছনে তাকায়। ওখানে বালির উপর এখনো হালকা করে লেখা আছে তার নামের কিছু ভাঙা অক্ষর। সেই ঢেউ এসে আবারও মুছে দিচ্ছে। তৃষা শক্ত করে প্রেমের হাত ধরে তার কাঁধে মাথা রাখলো, ঠেকিয়ে হাঁটলো। হঠাৎ কি একটা ভেবে জিজ্ঞেস করলো, আমাকে ছাড়া থাকতে পারবেন? প্রেম তৃষার কপালে চুমু দিয়ে গুনগুনিয়ে গানের সুরে বলল, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, হয়ে যাও আজ বাধাবিহীন। সকাল শেষ, দুপুর হয়ে গড়িয়ে এসেছে। আকাশে তখনও সাদা সোনালি আলোর বিস্তার। সূর্য মামা মাথার উপরে, কিন্তু বাতাসে লবণ মিশ্রিত একটা ঠান্ডা ছোঁয়া এখনো রয়ে গেছে। সমুদ্র তখন জেগে উঠেছে সম্পূর্ণ। তৃষা হাঁটু গেড়ে বসে আছে বালুর উপর। তার পাশে প্রেম বালু দিয়ে ঘর বানানোর চেষ্টা করছে। তৃষা হাসছে। আপনি তো পুরো বাচ্চা। প্রেম চোখ না তুলে বলল, না, আমি তোমার ভবিষ্যৎ বাচ্চার বাবা। তৃষা হেসে ফেল। তার হাতের মুছে ভেজা বালু সে তো প্রেমের মাথা ছুঁড়ে দিল। প্রেম অবাক হয়ে চুল থেকে বালু ঝাড়তে ঝাড়তেই বলে, ও, যুদ্ধ চাও বুঝে? হ্যাঁ, এখন যুদ্ধ। প্রেম মুঠোবন্দি করে বালু নিতে তৃষা দৌড়ে দিল। প্রেম তার পেছনে ছুটতে ছুটতে বলল, এবার ধরতে পারলে ফেরার সময় তাদের বংশধর নিয়ে ফিরব রে তুষার বাচ্চা। ধরে তো দেখান মিস্টার হাইব্রিড করলা। শালের ঘরের বউ, থাম। তৃষা থামলো না, দৌড়াতে দৌড়াতে পেছন ফিরল। তারপর গতি আরো বাড়িয়ে খিলখিলিয়ে উঠল। ওদিকে অঙ্কুর ও শিমলাও বালুর ঘর বানাতে ব্যস্ত। অঙ্কুরের মাথায় রোদ পড়েছে, ঘাম গড়িয়ে পড়েছে গলায়, তবুও সে মনোযোগে বালুতে কাঠি গেঁথে ছোট্ট ছোট্ট দেয়াল তুলছে। শিমলা একদিকে নারকেলের পাতা এনে সাজাচ্ছে তাদের বালুর ঘর। সে হেসে বলল, এই ঘরে আমি থাকতে পারি যদি পাশে তুমিই থাকো। অঙ্কুর চুপচাপ হাসি থামিয়ে তাকায় শিমলার দিকে। তার চোখে সোনালি আলো, রোদ পড়ে তার গালের পাশে একরাশ আলো রেখা তৈরি করছে। অঙ্কুর ধীরে বলল, তাহলে ঘরটা ভাঙতে দেবে না? ঢেউ তো তবু আসবে। আসুক, আমি আবার বানাবো। তাদের কথা শুনে দূর থেকে প্রেম মুখ বাঁকিয়ে বলল, শালা, ঘর বানানো বাদ দিয়ে তোর ভাবিকে বোঝা। বংশের বাড়তি শালের জন্য জ্বালাতে পারছি না, বারবার সুইচ অফ করে দিচ্ছে। শালের ঘরের বউর জন্য উপরে বসে বাচ্চাগুলো আমার অভিশাপ দিচ্ছে। প্রেমের কথা শুনে সবাই হেসে উঠে হাসির মধ্যে ঢেউ এসে ঘরটা একবার ভেঙে দিল। তা দেখে শিমলা বলল, দেখলে, ঘর ভাঙলেও হাটটা তো এখনো ঠিকঠাক আছে, আবারও বানাবো, সমস্যা নেই। শিমলা মৃদু হেসে মাথা নিচু করে বলল, তুমি ঘর বানাও, ঘর ভর্তি তোমার বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার। সেই কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা তৃষাকে প্রেম মুখ বাঁকিয়ে বলল, শিমলার পা ধোয়া লিকুইড খেয়ে কিছু শিখ, শালের বউ। তৃষা মুখ বাঁকিয়ে পুনরায় একটা দৌড় দিল। অভ্র আর আয়শা একটু দূরে দাঁড়িয়ে দুজনেই পানিতে, একেবারে অল্প পানিতে হাঁটছে তারা। মৃদু কিনারায় সেই জলে বাতাসে আয়শা চুল উঠছে। সমুদ্রের ফেনা তার হাঁটুর কাছে লেগে আছে। অভ্র হাত ছুঁয়ে দেয়, বলে, ভয় লাগছে না? সমুদ্রের ভয় নেই, কিন্তু তোমার চুপ থাকা ভয় পাই। অভ্র কিচ্ছু বলো না, দূরে তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে যেখানে সূর্যের আলো ভেঙে ঝিকমিক করছে। তারপর ধীরে বলল, চুপ থাকলে যদি তোমার চোখে আমার কথা শোনা যায় তাহলে আর কিছু বলার দরকার কি? আয়শা তার হাত চেপে ধরল। তাদের চারিপাশে নোনা জল উঠছে, গাংচিল উঠছে মাথার উপর দিয়ে। আয়শা অভ্রর দিকে তাকিয়ে বলল,
অনেক ভালোবাসি তোমায়। তাহলে আরো 4টা বিয়ে করতে দাও, প্রমাণ চাই আমার। আয়শা রেগে মেগে একাকার সেই কথা শুনে খ্যাপা কঞ্চে বলল, সরকারের বাচ্চা, তোর খাবারে থুতু দেবো, লুঙ্গিতে তেলাপোকা ছাড়বো, রাতে বাথরুমে শোয়াবো। এই ঘরণী, মাপ চাই বউ, আর ভুলভাল কথা মুখ থেকে বের হবে না। অভ্রের কথা শুনে পাশ থেকে ফারাজ বলল, ছোট লোক মানুষের সাথে ছোট লোকই কারবারই হবে। দাঁড়া ভাই, এবার জালেমের সঙ্গে তোর একটা সেটিং করিয়েই ছাড়বো। ভাই, পেছনে আমার গুলি মারেন, বন্দুক ঢুকিয়ে দেন, তাও এইসব বললেন না। ফারাজ মুখ বাঁকিয়ে চিত্রার কাছে চলে গেল। ফারাজের চোখে সানগ্লাস, শরীরে সমুদ্রের জল চলমল করছে। সে খালি গায়ে সমুদ্রের জলে নেমেছে। চারপাশে কত মেয়ে মানুষ ফারাজের শরীরের দিকে তাকিয়ে আছে। চিত্রা রাগ হচ্ছে খুব। বেহায়া মেয়ে লোক বিবাহিত পুরুষের দিকে নজর দেয়। মন তো চায় জলে চুবিয়ে মারতে সবগুলোকে। এই হয়েছে, অনেক ভিজেছেন, উঠে পড়ুন এবার। আরে আগুন সুন্দরী, এখনো সুরক্ষা বস্ত্র ভেজেনি, আর তুমি বলছো উঠে আসতে। আর ভেজানোর দরকার নেই, উঠুন। মেয়ে মানুষ আপনাকে ন্যাংটা দেখে জ্বালা মেটাচ্ছে, হাঁ করে তাকিয়ে আছে। এসব খুব ভালো লাগছে। কোন সারেই নজর দেয়? ওরা কি জানে না দুনিয়ার সব নারীর আব্বা লাগি? আমি খালি আমার বউয়ের স্বামী। বউয়ের তো স্বামী হবেন, নানা তো আর না। এখন ঢং না করে উঠে আসুন। ফারাজ উঠে এসে চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, চলো রুমে যাই, গরম গরম লাগছে। গরম লাগলে কি করি আমি জানো না? ঠিক, আপনি এত মানুষের সামনে এসব কি বলছেন? ফারাজ অসহায়ের মতো তাকালো চিত্রার দিকে, বলল, গরম লাগলে এসির বাতাস খাই, সেটাই বলেছি। ওইটা আমিও না। আবুলের নাতনি, যা গিয়ে সমুদ্রের নোনা জল নিয়ে কালা মাইনটা পরিষ্কার করে সাদা বানিয়ে আন।